আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সেটাই আমার বরাবরের মতো প্রত্যাশা। সাম্প্রতিক সময়ে একটি আলোচনা বেশ ঝড় তুলেছে। সেনাপ্রধান ভারতে একটি সফরে যাওয়ার প্রাসঙ্গিকতা নিয়ে, সেটা নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাই। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি কি আইনসঙ্গতভাবে যে চাকরিতে বহাল আছেন সেখানে কি আইনানুগভাবে দায়িত্ব পালন করছেন, নাকি কোনো ব্যক্তিবিশেষ বা কোনো গোষ্ঠীর নিয়ন্ত্রণে তিনি চাকরি করছেন, এমনটাই আলোচনা এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। সঙ্গত কারণেই সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে 2024-এর 5 আগস্ট প্রধানমন্ত্রীর নির্দেশনা সম্পূর্ণরূপে উপেক্ষা করেন তিনি। আইন অনুযায়ী প্রধানমন্ত্রী যেহেতু ওই মন্ত্রণালয়ের মন্ত্রী, তার নির্দেশনা, তার আদেশ প্রতিপালন করা তার আইনগত এবং সাংবিধানিক দায়িত্ব থাকলেও তিনি সেটা করেননি। পরবর্তীতে জেনারেল ফজলে লাহি আকবর, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন মেজর জেনারেল, তার বক্তব্য থেকে পরিষ্কারভাবে জানা গেল প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনা বহাল থাকা অবস্থায় বিকল্প সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তাহলে কার নির্দেশে, কোন আইনে তিনি নতুন আরেকটি সরকার গড়ার জন্য প্রস্তুতি নিয়ে বিএনপি ঘরানার, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একজন উপদেষ্টা জেনারেল ফজলে লাহি আকবরকে দায়িত্ব দিয়েছিলেন? এ প্রশ্নটি এখন গুরুতর আলোচনার বিষয়। তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে বহাল ছিলেন। সেই অবস্থায় আরেকটি সরকার গঠনের প্রক্রিয়ায় সর্বাগ্রে জেনারেল ওয়াকারুজ্জামান প্রাধান্য দিলেন জামাতকে, এবং তিনি একাধিকবার বললেন যে জামাতের আমির এসেছে। তিনি আমিরে জামাত বলছেন। জামাত যে স্টাইলে কথা বলে ঠিক সেই স্টাইলে তিনি কথা বলেছেন। পরবর্তীতে দেখা যায় তিনি জামাতের আমিরের সঙ্গে তার সখ্যতা, তিনি অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। একইভাবে আরেকটি রাজনৈতিক দলের প্রধান বেগম খালেদা জিয়াকেও সপরিবারে তিনি দেখতে গিয়েছেন। ক্রমান্বয়ে দেখা যায় তিনি জামাত, বিএনপি এদের সঙ্গে তার সখ্যতা, সৌজন্যতা প্রকাশ্যভাবে রূপ নিয়েছে। সর্বশেষ ভারতে একটি সফরে যাওয়ার কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে যে তার উপর মনস্তাত্ত্বিক চাপ আছে, তিনি ভারতে যেতে পারবেন না। এই চাপ কারা দিচ্ছে? শোনা যায় বিএনপি, জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দল এনসিপি, তাদের পক্ষ থেকে এই চাপ। তাহলে তিনি কার অধীনে চাকরি করছেন, কাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন? সেনাপ্রধান পদে দায়িত্বরত থাকা অবস্থায় তিনি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এটা যারা প্রভাব বিস্তার করেছিল তারা পরিষ্কারভাবে বাইরে বারবার বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে। তাহলে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ন্ত্রণ তার উপরে, জামাতের নিয়ন্ত্রণ তার উপরে, বিএনপির নিয়ন্ত্রণ তার উপরে, এবং তাকে সহ গোটা সেনাবাহিনীকে জঘন্য ভাষায় যারা গালিগালাজ করছে, যারা ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চায়, ডিজিএফআই এর অফিস উড়িয়ে দিতে চায়, সেনাবাহিনীর মাথায় কোনো ঘিলু নাই, বুদ্ধি নেই, হাঁটুতে তাদের বুদ্ধি, এবং স্লোগান হয় ওয়াকারনা হাসনাত, হাসনাত আবদুল্লাহকে নিয়ে ওয়াকারের কাউন্টার স্লোগান হয়, তারপরেও কোনো ব্যবস্থা হয় না। এবং কেউ কেউ তো তাদেরকে উচ্ছেদ করে অন্য কোথাও ফেলে দেওয়া, কেউ কেউ তাকে জীবজন্তুর, জানোয়ারের সঙ্গে তুলনা করছেন। এভাবেই যখন চলছে, তারপরেও সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর মতো একটা মর্যাদাশীল এবং স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এই বাহিনীটিকে যখন হেলো খেলা এবং তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, তখনও কোনো ভূমিকায় দেখা যায়নি। প্রসঙ্গ উঠেছে জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি কি আইনানুগভাবে রাষ্ট্রের যে আইন, সে আইনের অধীনে চাকুরি করেন, নাকি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের অধীনে, জামাতের অধীনে, বিএনপির অধীনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকদের অধীনে, অথবা এন্টি আওয়ামী লীগ যে পলিটিক্যাল ফোর্স, তাদের অধীনে চাকুরি করেন কিনা?
একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত রিটায়ারমেন্টে না যায় ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনীর প্রতিটি সোলজার থেকে শুরু করে কর্মকর্তারা অবশ্যই দেশের বিদ্যমান আইন অনুসরণ করবে, সরকারের নির্দেশনা অনুসরণ করবে। আমরা যদি একটু অ্যানালাইসিস করি, জেনারেল ওয়াকার তার আইনানুগ যে কমান্ডার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, তার কমান্ড কি মেনেছেন? না, মানেননি। তাহলে তিনি কার কমান্ডে শেখ হাসিনার বাইরে গিয়ে একটি সরকার গঠনের পদক্ষেপ নিয়েছিলেন? সেই কমান্ডারকে সে কি আইনানুগভাবে জেনারেল ওয়াকারের নিয়ন্ত্রক? এই প্রসঙ্গগুলি কিন্তু আলোচনা এসেছে। সর্বশেষ তিনি ভারতে যাওয়ার ক্ষেত্রেও নাকি তাকে নিষেধ করা হচ্ছে, এমন আলোচনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অপেক্ষায় থাকি জেনারেল ওয়াকার কার অধীনে চাকরি করেন, কার নিয়ন্ত্রণে, কার পরামর্শে চলেন, কার উপদেশে চলেন। দেশের প্রচলিত আইনে, সাংবিধানিক বিধিবিধানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রধান যিনি তার মন্ত্রী ছিলেন, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী, তার নিয়ন্ত্রণ, তার নির্দেশ, তার আদেশ তো তিনি শোনেন নাই, এটা তো পরিষ্কার। শেষ পর্যন্ত জেনারেল ওয়াকার কাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, এমন প্রশ্নটা সামনে এসেছে। কাদের নিয়ন্ত্রণে তিনি? এ পর্যন্ত যে কাহিনীগুলো আমি বর্ণনা করলাম, এর একটি তো অসত্য নয়। বাকি অংশটা দেখার জন্য অপেক্ষা করুন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি শুরুতেই বলেছিলাম বহুদিন আগে যে লড়াইটা যখন শুরু হবে একসঙ্গে পূর্ব এবং পশ্চিম দুটো জায়গাতেই শুরু হবে। আপাতত যেটা বোঝা যাচ্ছে পশ্চিম দিকে মানে পাকিস্তানের দিকে লড়াইটা শুরু হওয়ার জায়গায় চলে এসছে। হয়তো খুব শিগগিরই যে কোনো দিন হয়তো যুদ্ধটা শুরু হবে। যদিও প্রথমবারের সিঁদুর মানে প্রথমবারই মেরে একদম তক্তা বানিয়ে দেওয়া উচিত ছিল, তাও ভারতবর্ষ করেনি। তার জন্য আমার যথেষ্ট ক্ষোভ রয়েছে। তাহলে আর দ্বিতীয়বার এই অপারেশনটা করতে হতো না। তবে এবারে যা হবে পার্মানেন্ট ইলাজ হবে, একেবারে পার্মানেন্টলি পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে। এখন যেটা আমাদের জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি যেটা হুঙ্কারটা দিয়েছেন পাকিস্তানকে হুঁশিয়ারি দ্বিবেদীর, সন্ত্রাসে মদত দিলে বিপদ। এর আগে কে কি বলেছে না বলেছে আমি সব আপনারা দিয়ে দিচ্ছে। নয়াদিল্লি 3 অক্টোবর সন্ত্রাসে মদত দেওয়া প্রসঙ্গে বৃহস্পতিবারই পড়শি দেশকে কড়া বার্তা দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সার্ক্রিক কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, পাকিস্তানের ভোলা উচিত নয়, করাচির একটি রাস্তা সার্ক্রিক হয়েই যায়। আজ পশ্চিম পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়ার ক্ষেত্রে সুর আরো চড়ালেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তার হুঁশিয়ারি, পাকিস্তান যদি মানচিত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে চায় তাহলে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করতে হবে। এদিনই বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং দাবি করেন, অপারেশন সিঁদুর দ্রুত নিজের লক্ষ্য অর্জন করতে পেরেছিল, ফলে নতজানু হয়েছিল পাকিস্তান। গতকাল গুজরাটের সীমান্তে দাঁড়িয়ে রাজনাথের বার্তার পর আজ রাজস্থানের অনুপগড়ে জেনারেল দ্বিবেদী বলেন, এবার তো আমরা প্রথম অপারেশন সিঁদুরের মতো সংযম দেখাবো না। আমাদের অভিযান এমন পর্যায়ে পৌঁছাবে নিজেদের অস্তিত্ব নিয়ে ভাবতে হবে পাকিস্তানকে। ভৌগোলিক অস্তিত্ব বজায় রাখতে গেলে পাকিস্তানকে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করতে হবে। সেনাদের প্রতি তার বার্তা, ঈশ্বর চাইলে আপনারা দ্রুত সুযোগ পাবেন। আপনাদের শুভেচ্ছা জানাই, সেনাপ্রধান জানান। সিঁদুরের সময় নিরীহ মানুষের প্রাণহানি ঘটাতে চায়নি ভারতীয় সেনা, কেবল জঙ্গি ঘাঁটি, প্রশিক্ষণ শিবির, জঙ্গি চাঁইদের নিশানা করা হয়েছিল। জঙ্গি ঘাঁটি ধ্বংসের প্রমাণও দিয়েছে ভারত, তা না হলে পাকিস্তান তা গোপন করে যেত। দুটো জিনিস এখানে বলার আছে, দুটো না তিনটে। এক হচ্ছে পূর্ব পাকিস্তান, যেটা ওরা বলেছিল যে পূর্ব পাকিস্তান দিয়ে আমরা অ্যাটাক করব। পশ্চিম দিকে পাকিস্তানের সঙ্গে মারপিটটা হওয়ার পর, ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার পর তারপরে পূর্ব দিকে, যেটা আমি বলেছিলাম, অথবা একই সঙ্গে দুটো দিকে হতে পারে। এখন বাংলাদেশকে এখনো কিন্তু হোমিওপ্যাথি ডোজ দেওয়া হচ্ছে। এখন হোমিওপ্যাথি ডোজে যদি কাজ না হয় তাহলে তো অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিক তো চার্জ করতেই হবে। তা অ্যান্টিবায়োটিক চার্জের দিকে আস্তে আস্তে ভারত যাচ্ছে। এবার আর একটা জায়গা প্রসঙ্গে আমি বলি, সেটা হচ্ছে সার্ক্রিকটা কি।
এই যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন না, সার্কিকের কথা উল্লেখ করে বলেছিলেন পাকিস্তানের ভোলা উচিত নয়, করাচির একটি রাস্তা সার্কিক হয়েই যায়। এই যে ম্যাপটা দেখুন, সার্কিকটা আপনার জানা প্রয়োজন। সার্কিকটা হচ্ছে এই যে ম্যাপটা, এই ম্যাপের এই যে ধূসর অংশ যেটা দেখছেন সেটা হচ্ছে গুজরাট। সেই গুজরাটের পরের নীল অংশ দেখছেন, এটা হচ্ছে ত্রাস নদী। এই ত্রাস নদীটা এইখান থেকে এসে আপনার মিলেছে বঙ্গোপসাগরে। এই ত্রাস নদী কিন্তু ভারতবর্ষের অন্তর্গত। তারপরে আছে ত্রাল একটা, তারপরে দেখবেন একটা আছে ত্রাসের পরের আর একটা ছোট নদী দেখছেন, এটা হচ্ছে ত্রাল। সেখানে দুটো লাইন দেখবেন, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল। এই যে সবুজ লাইনটা, এই সবুজ লাইনটা পাকিস্তান বলে এটা ওদের জায়গা, আর লাল লাইন যেটা সেটা ভারত বলে তাদের জায়গা। এই যে এটা হচ্ছে আপনার সার্কিক এরিয়া। এই সার্কিক এরিয়ার এইটা নিয়ে গন্ডগোল চলছে এখন। সার্কিকে সমস্ত সন্ত্রাসবাদীদের দিয়ে এরা কাজকর্ম করাচ্ছে। এবার রাজনাথ যেটা বলেছেন যে এটার রাস্তা কিন্তু মানে লাহোর হয়ে যায়, লাহোর অব্দি যাওয়া যায় এটা দিয়ে। 1968 সালে এইখান দিয়ে কিন্তু আমরা লাহোর পৌঁছে গেছিলাম, মারতে 68 না 65 সালে মারতে পৌঁছে গেছিলাম। এখন এখানে যদি ভারত যদি আক্রমণ করে তাহলে জানবেন সিন্ধ প্রদেশ একদম স্বাধীন হবে। সিন্ধ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে ওদিকে কি করবে, বালুচিস্তান, বহুদিন ধরে বালুচিস্তান লিবারেশন আর্মি, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এরা লড়াই করে যাচ্ছে, বালুচকে এবার স্বাধীন করে দেবে। তার জন্য কি করা হয়েছে, তার জন্য তালিবানদের ভারতবর্ষে ডাকা হয়েছে। এই প্রথম লেখা হচ্ছে দিল্লি সফরে তালিবানের বিদেশ মন্ত্রী। এই প্রথম তালিবানের কোন বিদেশ মন্ত্রীকে বা তালিবানের কোন মন্ত্রীকে ভারতবর্ষে ডাকা হলো। তার মানে তালিবানদের দিয়ে এদিকে পাকিস্তানকে মারবে, সিন্ধটাকে নিয়ে নেবে, স্বাধীন করে দেবে, গিলগিট বালতিস্তান নিয়ে নেবে। গিলগিট বালতিস্তান নিলে একেবারে সোজা আমি যেটা বলেছিলাম আফগানিস্তান হয়ে বা বালুচিস্তান হয়ে ইরান হয়ে সোজা তার্কি হয়ে ইউরোপ। তাহলে এই রাস্তাটা খুলে যাবে। তার জন্য তালিবানদের কাজে লাগাবে। এই যুদ্ধটা যখন শুরু হবে তার পাশাপাশি যদি হোমিওপ্যাথিতে যদি কাজ না হয় তাহলে অ্যালোপ্যাথির জন্য বাংলাদেশ প্রস্তুত হয়ে থাকুক। হয়তো দুটো একসঙ্গে হবে, অথবা একটা শেষ করে পাকিস্তান শেষ করে বাংলাদেশ হবে। আর এবারে যে যুদ্ধটা হবে সেটা হচ্ছে একেবারে নির্ণায়ক যুদ্ধ। সেটা বাংলাদেশের ক্ষেত্রে হোক, সেটা পাকিস্তানের ক্ষেত্রে হোক। বাংলাদেশের ক্ষেত্রে হলে বাংলাদেশ অখণ্ড থাকবে না, আর পাকিস্তানের ক্ষেত্রে হলে পাকিস্তানও অখণ্ড থাকবে না। বাংলাদেশের ক্ষেত্রে কি হবে, বাংলাদেশের রংপুর এবং চট্টগ্রাম হাতছাড়া হবে। যদি হোমিওপ্যাথিতে কাজ না হয় তাহলে যদি অ্যান্টিবায়োটিক ডোজ যদি করতে হয়, ভারতে যদি খরচাই করতে হয়, একটা যুদ্ধে 1.5 লাখ কোটি 1 লাখ কোটি খরচা আছে এক একদিনে, যদি খরচই করতে হয় তাহলে এই যে 7 সিস্টারের যে ঝামেলা যেটা আছে না, এই যে রংপুর এরিয়াটা নিয়ে 7 সিস্টার একদম ওই ঝামেলাটা চুকিয়ে দেওয়া হবে। আর এদিকে মানে আমাদের ল্যান্ডলক কান্ট্রি 7 সিস্টার বলা হচ্ছিল না, তার ল্যান্ডলক কান্ট্রি কি সেটা বোঝানোর জন্য ওই আপনার এ দিয়ে পার্বত্য চট্টগ্রাম দিয়ে একদম সিধে একদম কক্সবাজার দিয়ে একদম বঙ্গোপসাগর অব্দি ঢুকে যাবে, ফেনী নদী ক্রস করে বঙ্গোপসাগর অব্দি ঢুকে যাবে। তাহলে কি হলো, ল্যান্ডলক হয়ে গেল। এবার যখন শেখ হাসিনা যখন দেশে ফিরবেন, এক নেগোসিয়েশন হতে পারে, আর 2 শেখ হাসিনা বলতে পারেন আমার জামানায় কিন্তু অখণ্ড বাংলাদেশ আমি রেখে গেছিলাম, এরা এসে বাংলাদেশকে খণ্ডিত করে দিয়েছে। এবার তিনি বাংলাদেশকে জোড়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে যদি উনি সফল হন তাহলে ইতিহাসে ওনার নাম লেখা থাকবে, ওনার জনপ্রিয়তা আবার শীর্ষে উঠে যাবে। তার মানে প্রথমে ভাঙো, প্রথমে ভেঙে নিজে দখলে নিয়ে নাও, নিয়ে এবার নেগোসিয়েশন করে একটা অংশ ফেরত দিয়ে দাও, দিয়ে তাকে একেবারে বিশ্বের শান্তির একটা পায়রা ওড়ানো একটা প্রতিচ্ছবি শেখ হাসিনার একটা করে দেওয়া হবে। এবার বলুন, এবার ইউনূস কোথায় যাবে?
আর ইউনুসের সাঙ্গপাঙ্গরা কোথায় যাবে? আমি বলেছিলাম যে হয় পাকিস্তান শুরু হবে তারপরে বাংলাদেশ, অথবা বাংলাদেশ পাকিস্তান একসঙ্গে শুরু হবে। তাই এই যে আমি খবর যেটা বললাম, তাতে আপনাদের কি মনে হচ্ছে? বাংলাদেশ পাকিস্তান কি খুব একটা মানে শান্তিপূর্ণ অবস্থায় থাকবে? থাকবে না। পাকিস্তান চেঁচু করছে, পাকিস্তানকে এবার যখন মারবে পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে। থাকবে শুধু পাঞ্জাব প্রদেশটা নিয়ে। আর এবারে উনি কি বলেছিলেন, বলেছেন রাজনাথ সিং, এই আমাদের সেনাপ্রধান, যে গতবার আমরা সিভিলিয়ানদের বাঁচিয়েছিলাম, আমরা শুধু জঙ্গি ঘাঁটিগুলো নষ্ট করেছিলাম, আমরা বেশি ক্ষয়ক্ষতি চাইনি। তার মানে এবার যদি মারা হয় তাহলে সিভিলিয়ান টিভিলিয়ান কিচ্ছু দেখা হবে না, জাস্ট একদম গাজা করে দেওয়া, গাজা ভর্তি। আর বাংলাদেশের ক্ষেত্রে কি হবে আমি জানি না, আমি বলতে পারবো না। তবে ভয়ানক কিছু হবে যদি হোমিওপ্যাথিতে কাজ না হয়, তাহলে অ্যালোপ্যাথি প্রয়োগ হলে খরচা যখন হচ্ছে তখন পুরো